আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আমার চাপা ফুল গল্পের 5 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। দোলন কিছুতেই বুঝতে পারছে না এমন একটা নির্জন রাস্তায় কেন নিয়ে এসেছে আশার তাকে। চারপাশে কেমন জনমানবহীন, চারদিকে শুধু গাছপালা আর শুধু মাঝে মাঝে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। আশেপাশে হয়তো মেন রোড। দোলনের কেমন জানি ভয় ভয় লাগছে, মাথায় নানান চিন্তা ঘুরছে। আচ্ছা, সত্যি কি আশার তাকে এইখানে ডেকেছে নাকি? দোলন আবার স্বপ্ন দেখে এখানে চলে আসেনি তো? তাড়াতাড়ি ফোন বের করে চেক করে মেসেজটা কি আসলে আসছে নাকি। এটাও চেক করতে ভোলে না ভুল ঠিকানায় চলে এসেছে কিনা। কিন্তু না, মেসেজে এসেছে, ঠিকানাও ঠিকই এসেছে। তাহলে আশার গেল কোথায় সেটাই বুঝলো না। নাকি এখানে এখনো এসে পৌঁছায়নি। দোলন আশারকে কল দেয়, কিন্তু রিং হয় বারবার, ফোনটা কেটে যায়, রিসিভার হয় না। আশার এমন নির্জন জায়গায় কেন ডেকেছে তাকে? মেরে ফেলার ফোন দিয়ে এটেছে নাকি? নিজের এসব ভাবনা দেখে নিজেই মাথায় একটা গাট্টা মেরে বলে, তোর আমি কি সব ভাবছি। দোলন আবারও ফোন দেয় আশারকে। এর মধ্যে হুট করে কে জানে দোলনের কাঁধে হাত রাখে। দোলন পিছন করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা পাচ্ছে না। কাকে আশা করেছিল আর কাকে দেখছে সে? আয়েশা। হ্যাঁ, আয়েশা দাঁত বের করে হেসে বলে, তুই এখানে কি করছিস? দোলন বলল, তুই যা করছিস আমিও তাই করছি। দোলন বলল, মানে? আয়েশা বলল, মানে হলো অপেক্ষা। তুই যার অপেক্ষা করছিস আমিও তারই অপেক্ষা করছি দোস্ত। দোলন বলল, তুই কার জন্য অপেক্ষা করছিস? আয়েশা বলল, তুই যার জন্য অপেক্ষা করছিস আমিও তার জন্যই অপেক্ষা করছি দোস্ত। আয়েশার এরকম ভঙ্গিতে কথা বলায় রাগ উঠে যায় দোলনের। একেই তো আশারের জন্য অনেক রাগ লাগছে তার, আবার এই মেয়েটা হেয়ালি করছে। ইচ্ছে করছে কানের নিচে দুইটা লাগিয়ে দিতে। বেয়াদব মেয়েটা কোথাকার। দোলন বলল, মার খেতে চাস? মার খেতে না চাইলে সব খোলাসা করে বল, নয়তো কিন্তু আমার হাতে তোর গাল পড়বে একদম। দাঁতে দাঁত চেপে কথাটা বলল। আয়েশা বলল, আরে রাগিস কেন? তোকে যে আশার ভাইয়া ডেকেছে আমাকেও উনি ডেকেছে। দোলন বলল, একটা অপরিচিত লোক তোকে ডাকলো আর তুইও কোনো কিছু না ভেবে ধেই করে নাচতে নাচতে চলে এলি। একবারও ভাবলি না খারাপ কিছু হতে পারে? আয়েশা বলল, এত ভাবাভাবির কি আছে? ভাইয়া খুব ভালো মানুষ বুঝলি। তারপর আস্তে করে বলে, দুলাভাই হবে 2 দিন পরে, আবার নাকি অপরিচিত। উনি নাকের ডগায় একদম 6 করে বেড়াবে আর আমাকে কিছু বলবে না। আর আমি জানতেও পারবো না বুঝতেও পারবো না ভেবেছে। বলে মুখ ভেঙচি কাটে। দোলন বলল, ভাইয়া ভাইয়া করছিস কেন তো? আয়েশা বলল, ওনাকে ভাইয়া বললে তোর কি সমস্যা দোস্ত? অবুঝ গলায় জানতে চাই আয়েশা। দোলন বলল, ভাইয়া থেকে ছাইয়া হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে তুই লোকটাকে পছন্দ করিস, এজন্য মিনমিনিয়ে বলে কথাগুলো। দোলনের কথায় আয়েশার কান অব্দি পৌঁছায় না, তাই তিনি জানতে চায়, কিরে দোস্ত কিছু বলেছিস নাকি? দোলন বলল, কিছু না। এখন দেখ তোর ভাইয়া কোথায় আছে। আমাদের এখানে ডেকে লোকটা হাওয়া হয়ে গেছে, কোনো ধরছে না এখন। আয়েশা বলল, ধরবেও না, তুই আমার সাথে আয়। তারপর আয়েশা দোলনের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। দোলন বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? দোলন বলল, আয়, আগে গেলেই দেখতে পারবি। ওহ, আসল জিনিসটাই তো ভুলে গেছি। আয়েশা ব্যাগ থেকে একটা কাপড় বের করে দোলনের চোখ দুটো বেঁধে দেয়। দোলন বলল, আয়েশা কি করছিস নাকি তুই? আমার চোখ দুটো বাঁধছিস কেন? সর এখান থেকে, কি ঢং শুরু করেছিস? আয়েশা বলল, পাশেই নদী আছে, তোকে সেইখানে ধাক্কা দিয়ে তারপর নদীতে ভাসিয়ে দিব। চোখ বেঁধে নিয়ে যাচ্ছে এই জন্য। দোলন বলল, তুই এটা আমাকে বলতে পারলি? আমার তোকে এমন মনে হয়? দোলন কোনো উত্তর দেয় না, শুধু চুপ করে বসে থাকে। আয়েশা দোলনকে নিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। তারপর দোলনের চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। দোলন চোখ টিপ টিপ করে সামনের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গেলে সবকিছুই তার কাছে স্বপ্ন লাগছে। দোলন নিজের চোখ হাতের তালু দিয়ে তারপর কষলিয়ে আবার সামনের দিকে তাকায়। এতক্ষণ ভেবেছে সবকিছু ভুল দেখছে, কিন্তু না, কোনো কিছুই ভুল দেখছে না, সবকিছুই বাস্তব, আসলেই বাস্তব। আয়েশাকে বলল, আইসু, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? আয়েশা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলে, না রে দোস্ত, তুই দেখছিস তোর ভবিষ্যৎ জামাইকে আর আমি দেখছি আমার ভবিষ্যৎ দুলাভাইকে, তাই তোর দেখা আর আমার দেখা একদম আলাদা। দোলন আয়েশার কথায় প্রতিক্রিয়া করে না, শুধু হা করে তাকিয়ে আছে সামনের দিকে। সবকিছুই যেন তার কাছে স্বপ্ন লাগছে, মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য বাস্তবে প্রদর্শন করছে। দোলনের সামনে আশার হাঁটু গেড়ে বসে আছে, হাতে মস্ত বড় একটা দোলন চাপা ফুলের তোড়া। দোলন আয়েশাকে হাত বাড়িয়ে দিয়ে বলে, দোস্ত আমাকে একটা চিমটি কাটতো। আমার না এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। আয়েশা সত্যি সত্যি দোলনের হাতে একটা চিমটি কাটে। দোলন ব্যথায় চোখ মুখ কুচকে আহ করে শব্দ করে ওঠে, তোরে বলেছিলাম আমার হাতে চিমটি কাটতে, এই জন্য তুই এত জোরে চিমটি কাটবি? আয়েশা বলল, আমি নাকি তোকে মেরে ফেলবো, এটা ওইটারই প্রতিশোধ। দোলন বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি। এই তোমরা থামবে, কি শুরু করেছো? আশ্চর্য, এরকম পর্যায়ে এসেও কেউ কি ঝগড়া করতে পারে?
চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। বিরক্ত সুরে কিছুটা ধমকিয়ে বলে আশার। আয়শা দোলনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, দোস্ত যা করবি ভেবেচিন্তে করবি, বুঝলি? এখনই কেমন ধমকাচ্ছে দেখ। দোলন চুপ করে আশার দিকে তাকিয়ে আছে। আশার গলা খেকে মুচকে একটা হাসি ফুটিয়ে বলতে শুরু করে, শোনো মেয়ে, আষাঢ় মাসের বৃষ্টিতে যখন পিছলি খেয়ে পড়ে তোমার মাখামাখি অবস্থা, আমি যখন পানির বোতল দেওয়ার পর তুমি যখন মুখ ধুচ্ছিলে, ঠিক তখনই আমি পড়েছিলাম। তুমি পড়েছ কাদায় আর আমি পড়েছি তোমার প্রেমে। এই আষাঢ়ের দোলন চাপা হবে কি চাপা ফুল? খুব যত্নে ভালোবাসে বুকের ভিতর আগলে রাখবো। কি চাপা ফুল হবে? চাপা ফুল হয়ে আমার হৃদয় সারা জীবন সুবাস ছাড়বে কি? দোলন কিছু বলে না, চুপচাপ আষাঢ়ের দিকে তাকিয়ে আছে। আষাঢ়ও দোলনের দিকে তাকিয়ে আছে। নিজে চোখে চোখে হাজারো কথা বলতে থাকে তারা। আষাঢ়ের বন্ধুরা দোলনের পিছে আয়শাকে বলতে থাকে, হ্যাঁ বলো হ্যাঁ বলো। সেদিকে যেন কোনো হুঁশই নেই তার। আষাঢ় ভ্রু উঠিয়ে তারপর বলে, কি চাপা ফুল, কিছু তো বলো। যদিও আষাঢ় জানে তার চাপা ফুলের উত্তর কি হবে, তাও মন চাইছে মুখ থেকে স্বীকারোক্তির। দোলন বলল, আমার উত্তর জানতে চান? আষাঢ় মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। দোলন বলল, তাহলে আমার উত্তর হলো না, আমি থাকতে চাই না আপনার সাথে আপনার দোলন চাপা ফুল হয়ে। দোলনের এমন উত্তর শুনে আষাঢ়ের মুখ থেকে হাসিটা যেন কবুতরের মতো উড়ে গেল। এখন উত্তরে সকলেই বেশ অবাক হয়ে যায়। আয়শা দোলনকে ধাক্কা দিয়ে বলে, কি বলছিস তুই দুলি? তুই ভাইয়াকে ভালোবাসিস না? আষাঢ় ফুলের তোড়াটা মাটিতে রেখে তারপর বলে, তুমি যা বলছো ভেবে বলছো? দোলন বলল, হ্যাঁ। আষাঢ় বলল, এটাই তোমার ডিসিশন? দোলন বলল, হ্যাঁ, আমি আপনার জীবনে চাপা ফুল হয়ে থাকতে চাই না। বছরে যা একবার মিলে, আমি তো আপনার জীবনে সারা জীবন আষাঢ় মাস হয়ে থাকতে চাই। ঠোঁট উল্টে দোলন কথাটা বলে। দোলনের এমন কথায় সকলের মুখে হাসি ফোটে। আয়শা কপালে হাত দিয়ে বলে, নটাঙ্কি কাহিকা, শুধু শুধু মানুষের হার্ট অ্যাটাক করে। আষাঢ় দোলনের কথা শুনে দৌড়ে আসে দোলনকে জড়িয়ে ধরতে। দোলন কয়েক পা পিছিয়ে গিয়ে বলে, এসব হচ্ছে না, দূরে থাকুন। আষাঢ় মাথা চুলকাতে চুলকাতে বলে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আর কি। সকলেই এমন কথায় উচ্চ স্বরে হেসে ওঠে। আষাঢ় ফুলের তোড়াটা তারপর দোলনের হাতে দেয়। তারপর দোলনের হাত ধরে একটা টেবিলের সামনে নিয়ে যায়, যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা। টেবিলের মাঝখানে একটা কেক রাখা, যাতে লেখা আষাঢ়ের দোলন চাপা। কেকের ডেকোরেশন পুরো দোলন চাপা ফুলের মতো। দোলনের এত ভালো লাগছে এসব দেখে। দুজনেই কেকটা কাটে তাদের নতুন সম্পর্কে জড়ানোর খুশিতে। আর এইদিকে দিন যত যাচ্ছে, মেঘ কেমন যেন পাগলের ন্যায় আচরণ করছে। আজ মেঘ কোনোভাবে জানতে পেরেছে আশার মেয়েটাকে প্রপোজ করবে। সেই থেকে রুমের দরজা লাগিয়ে সবকিছু ভাঙচুর করতে শুরু করেছে। মিসেস রিমি কত করে বলেছে, দরজাটা খোল মা, আমার কথা শোন, কিন্তু কিছুই শুনছে না। বাড়িতে কেউ নেই, এই সময় কি করবে বুঝতেও পারছে না। মেঘের এমন অবস্থা দেখে মিসেস রিমি নিজেকে ঠিক রাখতে পারছে না। এমন শান্তশিষ্ট মেয়েটার এমন এই অবস্থা মোটেও কাম্য নয় তার। মিসেস রিমি বলল, মেঘ মা, দরজাটা খোল। নো রেসপন্স। মেঘ প্লিজ দরজাটা খোল। আচ্ছা তুই কি চাচ্ছিস? আমার ছেলে আশার তোকে দিয়ে দিতে চাই, তুই আশারকে চাস? আচ্ছা, আমি এই ব্যাপারটা নিয়ে তোর আঙ্কেলের সাথে কথা বলি। আমি আশারকে তোর সাথে বিয়ে দেব। পাগলামি করিস না মা, দরজাটা খোল। মিসেস রিমির কথা বলার সাথে সাথে দরজাটা খুলে যায়। মেঘ বলে, তুমি সত্যি বলছো মামুনি? তুমি সত্যি বলছো আশারকে আমাকে দিয়ে দিবে? মামুনি বলল, হ্যাঁ দিয়ে দিব, তুই যদি পাগলামি বন্ধ করে আগের মতো ভালো মেয়ে হয়ে যাস তাহলে। মেঘ নিজের চোখ মুছতে মুছতে বলে, আমি ভালো মেয়ে হয়ে যাব মামুনি, আমি আবার আগের মতো হয়ে যাব। তুমি কথা দাও আশার আমার হবে। মামুনি বলল, কথা দিলাম। তারপর বলল, না না, এভাবে না, আমাকে ছুঁয়ে। তারপর নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, মেঘ নাও, আমাকে ছুঁয়ে বলো। মিসেস রিমি কোনো উপায় না পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের হাত ছুঁয়ে বলে, এই নে তোকে ছুঁয়ে কথা দিলাম। মেঘ মিসেস রিমিকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মামনি। তারপর নিঃশব্দে হাসতে থাকে। আশার বাইক চালাচ্ছে, পিছনে দোলন বসা। আজ বাইক নিয়ে বের হয়েছে সে। দোলনকে নিজের বাইকের পিছনে বসিয়ে চালাবে সে। এটা তার অনেক দিনের ইচ্ছা ছিল, আজ সেটাও পূরণ হয়ে গেল। দুজনেই নীরব, কানে শুধু বাইকের শব্দ আর আশেপাশের গাড়ির হর্নের শব্দ। আশার বুঝতে পারছে না দোলন এরকম একদম চুপচাপ হয়ে আছে কেন। দোলন তো চুপচাপ থাকার মেয়ে না। তারপর বাইকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বলে, ওহ এই ব্যাপার, এই জন্যই তো বলি ম্যাডাম এরকম চুপচাপ হয়ে আছে কেন। দোলন চোখ বন্ধ করে আছে। আশেপাশে কোনো আওয়াজ বা কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। সে চুপচাপ বাইকে বসে বাতাসের ছোঁয়া অনুভব করছে। বাতাস এসে যখন শরীরটা ছুঁয়ে দিচ্ছে, তখন আবেগে চোখ বন্ধ হয়ে যায়। চোখের পাতায় ঘুম ধরা দিতে চায়। দোলনের বেনুনি করা চুলগুলো বাতাসে হেলছে দুলছে। কপালের সাইডের ছোট ছোট চুলগুলো বেরিয়ে আসছে। বাতাসের তরে তারা মনের আনন্দে একদম বাঁধনহারা হয়ে নেচে চলেছে। দোলন আগে কখনো বাইকে ওঠেনি, এই প্রথমেই উঠেছে। প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে ভয় কেটে গেল। এখন ভালো লাগা ধরা দিয়েছে। আশারের সেই ভালো লাগা সহ্য হলো না। হুট করে জোরে একটা ব্রেক করে।
দোলনের ভালো লাগা কবুতরের মতো একদম মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে ভয় হানা দিয়েছে তার মনস্পটে। এক হাত দিয়ে তার ঝাপটে ধরেছে আশারের গলা, আরেক হাত দিয়ে তার পিঠের শার্ট। ঘাড়ে রাখা হাতটা দিয়ে এত জোরেই ধরে রেখেছে যে দোলনের বাম হাতের নখগুলো, বড় বড় নখগুলো আশারের গলায় একদম বেঁধে গেছে। আশার চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, জ্বলে যাচ্ছে গলাটা। দোলন বুকে থুতো দিয়ে বাইক থেকে একদম নেমে পড়ে। এখন বাইকের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আশারের দিকে। কত বড় সাহস! ইচ্ছে করে এমন ভয় দেখিয়েছে দোলনকে। ভালো করে বুঝতে পারছে তা দোলন এই বেটা বহুত বজ্জাত আছে। এতদিন দোলন হারে হারে চিনে ফেলেছে, কি সুন্দর এনজয় করছিল। বেটা বদ সবকিছুই শেষ করে দিল। দোলনের ইচ্ছে করছে আশারের সবগুলো চুল একদম মুঠো টেনে তারপর ছিঁড়ে ফেলতে, তাহলে সে মজা বুঝতো। দোলনকে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আশার ব্রু উঠিয়ে জিজ্ঞেস করে, কি? দোলন আশার দিকে আঙ্গুল তাক করে বলে, মেয়ে দেখলে আর হোশ থাকে না, তাই না? আশার বলল, মানে? দোলন বলল, ঢং করে আবার জিজ্ঞেস করা হচ্ছে, এমন ঢং করে লাভ নেই, ঢং কম করো প্রিয়। আশার বলল, আমি আবার কি ঢং করলাম? আর ছেলেরা কিভাবে ঢং করে শুনি? দোলন বলল, এত কিছু জানি না। আপনি এইভাবে বাইক ব্রেক করলেন কেন? মেয়ে দেখলে তারপর আপনাদের ছেলেদের হোশ থাকে না, হোশ হারিয়ে ফেলেন, তাই না? নিজেকে হিরো ভেবে বাইক ব্রেক করেছেন আর ভেবে নিয়েছেন আমিও হিরোইনদের মতো ভয় পেয়ে আপনাকে জাপটে ধরবো। ছি ছি আষাঢ় মাস, আপনার থেকে অন্তত আমি এইসব কিছু আশা করিনি। আপনিও অন্য সবার মতো বের হলেন। আমার মন বিশ্বাস দুটোই ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন আপনি। চলে যান আপনি, আমি আর যাব না আপনার সাথে। আমি একা যেমন এসেছিলাম একাই যেতে পারবো। যান, যাচ্ছেন না কেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে দোলন আর চোখে আশার দিকে তাকায়। তারপর শুকনো একটা ঢোক গেলে আশার রেগে আগুন হয়ে আছে। চোখগুলো কেমন লাল বর্ণ ধারণ করেছে, হাত দুটি শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে, রক্তচক্ষু নিয়ে দোলনের দিকে তাকিয়ে আছে। আশারকে দেখে মনে হচ্ছে দোলনকে চোখ দিয়ে একদম ভস্ম করে দিবে। দোলন একদম এক কদম পিছিয়ে তারপর শুকনো একটা ঢুক গেলে সে তো মজা করতে চেয়েছিল আশারের সাথে, দেখতে চেয়েছিল আশার কিরকম প্রতিক্রিয়া করে, কিন্তু আশার যে রেগে বোমা হয়ে যাবে সেটা কে জানতো। দোলন এখন বুঝতে পারলো বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। মজা করতে গিয়ে কিসব বলে দিয়েছে। আশার কোনো উত্তর না দিয়ে সামনে গিয়ে তারপর দোলনের হাত শক্ত করে চেপে ধরে। এতটাই শক্তি প্রয়োগ করে ধরেছে দোলনের মনে হচ্ছে তার হাতের হাড্ডিগুড্ডি সব বুঝি ভেঙে যাচ্ছে। দোলন ব্যথায় চোখ মুখ খিচে আহ বলে ওঠে। আশারের তাতে পাত্তা দেয় না, দোলনকে টেনে তারপর বাইকে তোলে, নিজেও উঠে যায় বাইকে। তারপর বাইক স্টার্ট দিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দেয়। দোলন কত করে বলছে তার কথা একটা বার শোনার জন্য, কিন্তু আশার শুনছেই না। শেষে না পেরে কিছুটা চিল্লিয়ে তারপর আশারকে বলে, আমার কথাটা একবার শোনো প্লিজ। দোলন এরকম চিল্লাতে দেখে তারপর আশার কটমট দৃষ্টিতে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে। দোলন এরকম তাকানো দেখে আরেকটা টু শব্দ উচ্চারণ করে না, মনে মনে শুধু আল্লাহকে ডেকে চলেছে। যেভাবে রাগিয়ে দিয়েছে, এখন কে জানে কি হবে এখন। দোলন রে, আজ তুই শেষ। কেন গেলি এরকম ভাবে মজা করতে? কেনই বা এরকম আবল তাবল বলে রাগিয়ে দিলি? নে এবার ঠেলা সামলা, আজ আর রক্ষে নেই তোর, তুই শেষ। আশার শীষ বাজিয়ে গুনগুন করতে করতে হাতে বাইকের চাবিটা আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বাড়ির ভিতরে প্রবেশ করে বাইকের চাবিটা সোফার উপরে ঢিল মারে রাখে। তারপর ফ্রেশ হতে চলে যায় নিচের বাথরুমে। একবারে খেয়ে তারপরে উপরে চলে যাবে, বড্ড খিদে পেয়েছে। বাথরুমে যাওয়ার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7 মিনিট কম 1টা বেজে গেছে। এত রাত হয়ে গেছে আশার বুঝতেই পারলো না। ফ্রেশ হয়ে বের হয়ে আসে আশার। পরনের শার্টটা অনেক অংশেই ভিজে গেছে। শার্টটা ঝাড়তে ঝাড়তে বলে, খালা আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। আরেকবার ডাকতে গিয়েও চুপ হয়ে যায় আশার। সারাদিন কাজ করতে করতে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে এখন। শুধু শুধু এত রাতে ডেকে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার ঢাকনা দিয়ে ঢাকায় রাখা আছে টেবিলে। আশার গিয়ে টেবিলে বসে পড়ে, হাত বাড়িয়ে প্লেট নিতে যাবে, তার আগেই বাধা আসে। আশার ব্রোকোসকে তাকিয়ে দেখে মেঘ বলল, তুমি বসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। আশার কথা বাড়ায় না, বড্ড খিদে পেয়েছে। এমনিতেও তার নিয়ে খেতে ইচ্ছা করছে না। মেঘ সুন্দর করে খাবার বেড়ে দেয়। আশার খাচ্ছে, মেঘ পাশে একটা চেয়ার টেনে বসে আছে। আশার খেতে খেতে তারপর ব্যঙ্গ করে কণ্ঠে বলে, এই মাঝরাতে কোন ভূতপ্রেতকে ঘায়াল করার জন্য এরকম রূপ ধারণ করেছিস শুনি? মেঘ বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করে, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি এই মাঝরাতে এরকম সংসাজে কেন সেজে আছিস? মেঘের মনটা খারাপ হয়ে গেল। যার জন্য এতটা কষ্ট করে সেজে সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছে, সেই কিনা এরকম ভাবে বলছে। তবুও নিজের মনটাকে এটা বলে খুশি করার চেষ্টা করলো। আশার তার দিকে তাকিয়েছে, এটাও নোটিশ করেছে যে সে সেজেছে। আশার খাচ্ছে আর মেঘ গালে হাত দিয়ে এক মনে আশার দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে এত কেন ভালোবাসে সে? আশারকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে মেঘ। হুট করে মেঘের নজর পড়ে যায় আশারের গলার দিকে। বসা থেকে উঠে গিয়ে বলে,
তোমার গলায় কিসের দাগ এটা আশার? কি হয়েছে? ব্যথা পেয়েছো কিভাবে? কথাগুলো বলেই হাত বাড়িয়ে দেয় গলার দিকে। আশার গলা সরিয়ে নেয়, নিজের গলায় হাত দিয়ে বোঝার চেষ্টা করে। প্রথমে না বুঝলেও পরক্ষণেই মাথায় ঢুকে এটা তো দোলনের নখ বেঁধে গিয়েছিল এখানে। আশার মুচকে এসে শার্টের কলারটা উপরে উঠে বলে, তেমন কিছুই না। মেঘ বলল, এটা তো মনে হচ্ছে নখের আঁচড়। আশার বলল, খাবার বেড়ে দিয়ে আমাকে উদ্ধার করেছিস, এবার গিয়ে ঘুমা। মেঘ আর কিছু বলার আগে আশার হাত দিয়ে তারপর উঠে গিয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে যায়। উফ, কবে যে সেই দিন আসবে, আমি প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করব, আর তুমি কাজ থেকে ফিরে এসে আমাকে নিয়ে খেতে বসবে, মাঝে মাঝে আদর করে নিজের হাতে খাইয়ে দিবে। এদিকে আজ সকালে হাঁটতে বের হওয়ার কথা, অথচ দোলন ঘাপটি মেরে শুয়ে আছে। সিলিং এর দিকে তাকিয়ে কি যেন একটা ভেবেই চলেছে এক মনে। পাশে ফোনটা থেমে থেমে বেজে চলেছে, সেই দিকে খেয়াল নেই তার। ফোনের আওয়াজ শুনে দোলনের খালামণি রুমের ভিতরে ঢুকে দেখে ফোন না ধরে মেয়েটা কেমন জানি উপরের দিকে তাকিয়ে আছে, আর জিজ্ঞেস করে, দুলি? দোলনের খালামণি ডাকতে দেরি আর দোলনের শোয়া থেকে উঠে খালামণিকে জড়িয়ে ধরতে দেরি হয় না। খালামণিকে জড়িয়ে ধরে দোলন কেঁদে দেয়। দোলনের খালামণি জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কি হলো বল? দোলন কিছু বলে না, শুধু কান্না করতে থাকে। আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা গাইস? আজকের পর্বটা কিন্তু এইখানেই এন্ড করা হলো। তো আমি জানি আজকের পর্বটা একটু ছোট হয়ে গেছে, তো কিছু করার নেই, আমার একটু সময় কম ছিল, যার কারণে এইটুকুই দিলাম। আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও আমাদের সাথে কাজ করে, তারা সকলে আমার কমেন্ট বক্সে পিন করে থাকা লিংকের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। টেলিগ্রামে আমি প্রতিদিন লাইভে আসি, তো সেখানে কি কাজ করা হবে আর তোমরা আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে লাইভে। তো তোমরা যদি কাজ করতে চাও তারা সকলে জয়েন হয়ে যেও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেল নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।